সাসপেন্স জাংশন। ফুট চারেক খোঁড়ার পরেই একটা বিট ঘুটে পচা গন্ধ বেরিয়ে এলো। আর বুঝতে আমাদের অসুবিধা হলো না এখানে কি থাকতে পারে। সুখেনবাবু পুলিশে খবর দিলেন, সেই সাথে বড় পোস্ট অফিসের কর্তা ভবানীচরণ বাবুকেও। তিনি এসে আশ্চর্য হলেন, বডি শনাক্ত করলেন, কিন্তু এই বডি সেই পিয়নের না যাকে বিশ্বজিৎ খুঁজছিল, সাথে আমরাও। চিঠিগুলো বডির নিচে পাওয়া গেল। প্রাথমিকভাবে দেখে বোঝা গেল কোনো ভারী অসুখ হয়েছিল মৃতদেহের। বডি পৌঁছতে শুরু করেছে, কিন্তু কথা হলো বডিটা কার? এটা যদি পিয়নের বডি না হয় তাহলে এটা কার বডি? একবার যদি ধরে নেওয়া হয় এটা অন্য কারোর বডি, তাহলে সেই বডির নিচে পোস্ট অফিসের হারিয়ে যাওয়া চিঠি এলো কোথা থেকে? স্নেহাশিস তাহলে কোথায়? নমস্কার বন্ধুরা, সাসপেন্স জাংশনের আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। সাসপেন্স জাংশনের আজকের নিবেদন সুলেখিকা মৌরুই দাসের কলমে পিয়ন অন্তর্ধান রহস্য। অভিনয় মণিমালা গার্গী ব্যানার্জি, ভবানীচরণ তীর্থঙ্কর ভূঁইয়া, স্নেহাশিস সৌম্যদীপ দাস, শিবু প্রিয়ম চৌধুরী, বিশ্বজিৎ পিনাকি বন্দ্যোপাধ্যায়, সুখেনবাবু কৃষ্ণেন্দু গাঙ্গুলি, বিজয় এবং গল্পপাঠ সায়ন মুখার্জি। পুজো কেটে গেছে আজ দিন 5 হলো, আর তারপরেই শুরু হয়েছে প্রকাশকের গুটনি। কারণ নতুন লেখা দিতে হবে খুব তাড়াতাড়ি। এদিকে গল্পের ঝুলিতে টান পড়েছে। কি গল্প লিখব সেটা মাথায় আসছে না। ওদিকে বিশ্বজিতের হাতেও নতুন কোনো কেস নেই, তাই সে একেবারেই রিল্যাক্স। তবে আমার মাথার মধ্যে খুব চাপ। কিছু একটা লিখে দিলেই তো আর হলো না। বিশ্বজিতের বৈঠকখানায় বসে কি নিয়ে গল্প লিখব সে কথাই ভাবছিলাম। এমন সময় দরজায় পড়ল টোকা। মিধুরাম কোন একটা কাজে বাইরে গিয়েছিল, তাই বাধ্যতায় আমাকেই দরজাটা খুলে দিতে হলো। দরজা খুলে সামনে তাকিয়ে দেখলাম একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। আমাকে দেখে নমস্কার করে বললেন, এটা কি বিশ্বজিৎ সান্যালের বাড়ি? হ্যাঁ, এটা বিশ্বজিতের বাড়ি। আপনি কাকে চান? আমার একটু বিশ্বজিৎ বাবুর সাথে দরকার ছিল। উনি কি বাড়িতে আছেন? হ্যাঁ হ্যাঁ, ও বাড়িতেই আছে, আপনি ভেতরে আসুন। এরপর আমি ওনাকে নিয়ে বসার ঘরে গেলাম। সেখানে বিশ্বজিৎ খবরের কাগজে মুখ গুজে সকালের সব তাজা খবরগুলো একের পর এক গিলে যাচ্ছে। আমি সামনে গিয়ে বলে উঠলাম, বিশ্বজিৎ, এই ভদ্রলোক তোমার সাথে দেখা করতে এসেছেন। আমার কথা শুনে বিশ্বজিৎ মুখের সামনে থেকে খবরের কাগজটা সরিয়ে সামনে আগন্তুক ব্যক্তিকে একবার পা থেকে মাথা পর্যন্ত জরিপ করে নিল। খবরের কাগজটা ভাঁজ করে টেবিলে রেখে একটু সোজা হয়ে বসল। হ্যাঁ, বলুন কি দরকার? হ্যাঁ, দরকার তো বটেই। বলতে পারেন একটা বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি। ডিটেকটিভের বাড়িতে মানুষ তো আর এমনি এমনি আসে না, সমস্যায় পড়লেই আসে। সে কথা আমি জানি। এখন সমস্যাটা কি সেটাই এখন আমাকে জানতে হবে। হ্যাঁ, আমি বলছি। তার আগে আপনি সামনের চেয়ারে বসুন। এই, জল খাবেন? না, তার কোনো দরকার নেই। আমি ঠিক আছি। চেয়ারে বসে ভবানীচরণ বাবু নিজেকে একটু শান্ত করে নিলেন। ওনাকে দেখে বেশ চিন্তিতই মনে হচ্ছিল আমার। তারপর বলতে শুরু করলেন, আজ থেকে 2 দিন আগের ঘটনা। পুজো কেটেছে 5-6 দিন হলো। তারপরে কাজের ব্যস্ততা বেড়ে গেছে। এই দেখেছেন, আমি আমার নিজের পরিচয়টাই দিইনি। নমস্কার, আমার নাম ভবানীচরণ ঘোষাল। আমি কলকাতার বড় পোস্ট অফিসের হেড পোস্টমাস্টার। আমি খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি।
বিপদ? তা কিরকম শুনি? হ্যাঁ, সেটাই বলছি। আ আসলে আজ থেকে ২ দিন আগের ঘটনা। আমার একজন পিয়ন, অর্থাৎ পোস্ট অফিসের একজন পিয়ন বেশ কিছু সরকারি কাগজপত্র, চিঠি নিয়ে সেগুলো বাড়ি, বাড়ি বিলি করতে গিয়েছিল। বুঝতেই পারছেন আমি কি বোঝাতে চাইছি বা বলতে চাইছি। পুলিশকে বললে সবাই ঘটনাটা জেনে যাবে। আর আমি চাই না যে সবাই ঘটনাটা জানুক। তাই আমি থানায় যাইনি। হ্যাঁ, সেটা বুঝতে পেরেছি, কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো যে পিয়ন এই কাজে বেরিয়েছিল সে সেই দিন থেকে আর ফেরেনি। মানে তার কোনো খবর নেই। অনেক খোঁজার চেষ্টা করেছি কিন্তু কেউ তার বিষয়ে কোনো খবরই দিতে পারেনি। আচ্ছা, আপনি কি ওনার বাড়িতে গিয়েছিলেন? না, আসলে ছেলেটা সবে পোস্ট অফিসে নতুন কাজে জয়েন করেছে। ছেলেটার এখানে কেউ থাকে না। আর বাড়ির নেই যতটা শুনেছিলাম ছেলেটা অনাথ। আশ্রম থেকেই পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়িয়েছে। এখন সেই আশ্রমটাও বা কোথায় সেটাও আমি ঠিকমতো জানি না। আমি বেশ অবাক হয়েই বললাম, সে কি কথা? তাহলে উনি গেলেন কোথায়? এখনো পর্যন্ত কিছুই জানতে পারেননি আপনি? না, সেটাই তো বলছি। ছেলেটা যে কোথায় গেল আমি এখনো পর্যন্ত কিছু জানতে পারিনি। ও যে বাড়িতে ভাড়ায় ছিল সেখানেও আমি খোঁজ নিয়েছি। ২-৩ দিন ছেলেটা বাড়িতে ফেরেনি। ওনার নাম কি, বয়স কত আর দেখতে কিরকম, এইগুলো একটু বলুন। ছেলেটার বয়স বেশি হবে না। ওই ২৫-২৬ হবে। নাম স্নেহাশিস দত্ত। দেখতে বেশ ছিপছিপে, মাথায় ভর্তি চুল আর গায়ের রং শ্যামলা। ওকে, তারপর? ছেলেটি কাগজপত্র নিয়ে বেরিয়ে যাওয়ার পর আর তার কোনো খবর পাওয়া যায়নি। এখন ছেলেটা ঠিক আছে কিনা সেটাও কিছু জানি না। আচ্ছা, স্নেহাশিস কোন অঞ্চলে চিঠি দিতে বের হয়েছিল সেটা আপনারা জানেন নিশ্চয়ই। সেটা জানলে আমার তদন্ত করতে সুবিধা হবে। হ্যাঁ, প্রতিদিন আমাদের কাছে যেসব চিঠিগুলো আসে সেগুলো অঞ্চল ওয়াইজ ভাগ করে দেওয়া হয়। কোন, কোন পিয়ন কোন, কোন সার্কেলে চিঠিগুলো দেবে সেগুলো সব সকালেই ঠিক করে দেওয়া হয়। আর সেই মতনই স্নেহাশিস সেদিন চিঠি বিলি করতে বের হয়েছিল। আচ্ছা, তাহলে স্নেহাশিস কোন অঞ্চলে সেদিন চিঠি দিতে বেরিয়েছিল সেটা আমাদের একটু বলতে হবে। আর কার কার চিঠি নিয়ে বেরিয়েছিল সেইগুলো নিশ্চয়ই আপনাদের কাছে তথ্য রয়েছে। হ্যাঁ, হ্যাঁ, আমাদের কাছে সমস্ত লিস্ট করা আছে। কোন, কোন চিঠি কোন, কোন দিন পৌঁছাতে হবে সে সবকিছুই আমাদের কাছে লিস্ট করা থাকে। এই যে তার লিস্ট আর তার লোকেশন। এই জায়গাতেই তার চিঠি দেওয়ার কথা ছিল। একটু দেখে নিন। আচ্ছা, বেশ। এখন আপনি কি চাইছেন? দেখুন, যে চিঠিগুলো সেদিন স্নেহাশিস নিয়ে বেরিয়েছিল তার মধ্যে বেশ কিছুই ছিল সরকারি চিঠি। আর সেগুলো খুবই জরুরি। সেগুলো না পেলে আমার চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। আর সাথে স্নেহাশিসের জন্যও আমার চিন্তা হচ্ছে। এখন কি করব আমি সেটাই বুঝে উঠতে পারছি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি এত চিন্তিত হবেন না। আপনি আমাকে ওই কাগজের লিস্টটা দিয়ে যান, আমি দেখছি ঠিক কি করা যায়। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি ছেলেটাকে খুঁজে বের করুন। আমরা একটু টেনশনে আছি। ছেলেটার আবার কোনো বিপদ-আপদ হলো নাকি? ঠিক আছে, আর একটা কথা, আপনার সাথে যোগাযোগ করার ঠিকানাটা একটু লিখে দিয়ে যান। এরপর পোস্টমাস্টার ভবানীচরণ বাবু দুটো ঠিকানা লিখে দিয়ে গেলেন। একটা পোস্ট অফিসের ঠিকানা, আরেকটা ওনার বাড়ির ঠিকানা। তবে যাওয়ার আগে বিশ্বজিৎকে জিজ্ঞাসা করল তার পারিশ্রমিকের কথা। বিশ্বজিৎ প্রতিবারের মতোই তার সহজ উত্তর দেয়। আগে আমি কাজটা শুরু তো করি, তারপর নয় পারিশ্রমিকের কথা বলা যাবে। এরপর ভবানীচরণবাবু আর কোনো কথা না বলে চলে যান। বেশ কিছুক্ষণ সোফায় বসে বিশ্বজিৎ ভবানীচরণবাবুর কথা ভাবতে থাকে। আমি আর কোনো প্রশ্ন করিনি। কিছুক্ষণ পর ও নিজেই আমাকে বলল, চলো বিজয়, আমাদের বেরোতে হবে। কোথায় যাবে? গেলেই বুঝতে পারবে। মনি, আমরা আসছি, একটু পরেই চলে আসব। চিন্তা করার দরকার নেই, একটু কাজ এসে পড়েছে।
আচ্ছা, ঠিক আছে। এরপর আমাকে নিয়ে বিশ্বজিৎ বেরিয়ে পড়ল। রাস্তায় আস্তে আস্তে একটা ট্যাক্সি দেখতে পেলাম। তাতে করেই আমরা দুজনে প্রথমে বড় পোস্ট অফিসের কাছে চলে আসি। সেখানে এসেই আমি জিজ্ঞাসা করলাম, এখানে কেন এসেছো? কি দরকার তোমার? কেসটা যখন হাতে নিয়েছি তখন তার তদন্ত তো শুরু করতে হবে। এইভাবে অযথা কেসটা ফেলে রাখা আমার মোটেই পছন্দ নয়। কাগজটা দেখলাম, স্নেহাশিস এই সার্কেলেই চিঠি দিতে বেরিয়েছিল। যে যে বাড়িতে চিঠিগুলো দেওয়ার কথা ছিল সেই বাড়িতে আমাদের খোঁজ নিতে হবে। আদৌ স্নেহাশিস বাবু সেখানে গিয়েছিলেন কিনা। আচ্ছা, বুঝলাম। তাহলে চলো এবার। এরপর আমরা সেই লিস্ট দেখে প্রতিটি বাড়িতে গিয়ে স্নেহাশিসবাবুর খোঁজ করতে থাকি। প্রথম বাড়িতে দরজার কড়া নাড়তেই দরজা খুলে একজন মহিলা বেরিয়ে এলেন। আমাদের দেখে জিজ্ঞাসু চোখে তাকালেন। নমস্কার, যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? দুদিন আগে কোনো পিয়ন এসেছিল আপনাদের বাড়িতে কোনো চিঠি দিতে? আমরা ওনার ব্যাপারে একটু খোঁজ খবর নিচ্ছি। প্রশ্ন শুনে সেই মহিলা তখন অবাক চোখে আমাদের দিকে তাকিয়ে রইলেন। তারপর বলতে শুরু করলেন, কোনো গন্ডগোল হয়েছে নাকি? আমরা কারা? কেনই বা পিয়নের খোঁজ নিচ্ছি? আমাদের ওপর সন্দেহ করে বসলেন যে আমরা কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে এসেছি কিনা, ইত্যাদি নানান প্রশ্ন জর্জরিত করে তুললেন। বিশ্বজিৎ আর আমি দুজনেই বেশ বুঝতে পারছিলাম পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। এদিকে মহিলার চিৎকার শুনে বাড়ির ভেতর থেকে একজন পুরুষ বেরিয়ে এলেন। আমি মনে মনে ভাবলাম, এবার নিশ্চয়ই মার পড়বে। একটু পিছিয়ে এলাম। বিশ্বজিৎ আমার দিকে তাকালো। ভদ্রলোকের নাম অনিমেষ, এবং যে মহিলা আমাদের গুন্ডা বদমাইশ বলে সন্দেহ প্রকাশ করছেন, অনিমেষবাবুর কাছেই জানতে পারলাম উনি রমা দেবী, অনিমেষবাবুর স্ত্রী। আমরা পিয়নের খোঁজ করছি শুনে অনিমেষবাবুও বেশ অবাক হলেন। তখন বিশ্বজিৎ বলল, আপনারা ভুল ভাবছেন, আমার নাম বিশ্বজিৎ সান্যাল আর এ আমার বন্ধু বিজয়। জানি না তারপর কি মনে করলেন সেই ভদ্রলোক। বেশ কিছুক্ষণ বিশ্বজিতের দিকে তাকিয়ে জানতে চাইলেন ডিটেকটিভ বিশ্বজিৎ সান্যাল কিনা। আমাদের পরিচয় পাওয়ার পর একসাথে উনি ওনার খুশি এবং এতক্ষণ আমাদের না চিনতে পারার লজ্জা প্রকাশ করে ক্ষমা চেয়ে আমাদের ওনার বাড়ির ভেতরে যাওয়ার অনুরোধ করলেন। না না, ঠিক আছে, তার কোনো দরকার নেই, আমরা ঠিক আছি। আসলে একটা প্রশ্নের উত্তর জানার জন্য আপনার বাড়িতে এসেছিলাম। দুদিন আগে কোনো পিয়ন এসেছিল আপনাদের বাড়িতে কোনো চিঠি দিতে? প্রশ্নটা আবার শুনে অনিমেষবাবু বললেন, কি হয়েছে? এরপর বিশ্বজিৎকে সমস্ত ঘটনা ওনাকে বলতে হলো। সব শুনে উনি বললেন যে দুদিন আগে একজন পিয়ন ওনার অফিসের একটা চিঠি দিতে এসেছিলেন এবং চিঠি দিয়ে পিয়ন চলে যায়। এর থেকে বেশি কিছু জানেন না। চিঠি নিয়ে এসে উনি বিশ্বজিৎকে দেখান। সব কিছু দেখে নিয়ে বিশ্বজিৎ চিঠিটা ফিরিয়ে দিল। আচ্ছা, ওনাকে আপনাদের কিছু অস্বাভাবিক মনে হয়েছিল বা চিন্তিত, কাউকে ভয় পাচ্ছেন এমন কিছু? মানে আমি কি বোঝাতে পারছি আপনাদের আমি কি বলতে চাইছি? অনিমেষবাবু জানালেন, পিয়ন যিনি এসেছিলেন তিনি একেবারে স্বাভাবিক ছিলেন। ওনার মধ্যে কোনো অস্বাভাবিকতা ওনারা লক্ষ্য করেননি। সম্পূর্ণভাবে স্বাভাবিক ছিলেন। উনি দরজায় নক করেছিলেন, রমাদেবী দরজা খুলে দেখেন পিয়ন এসেছে। তারপর ওনাকে ডেকে দেন। অনিমেষবাবু চিঠিটা নিয়ে পিয়নের দেওয়া কাগজে সাইন করে দেওয়ার পর পিয়ন চলে যায়। তারপর আর ওনারা কিছু জানেন না। অনেক ধন্যবাদ আপনাদের এই তথ্যটা আমাদের দেওয়ার জন্য। এরপর আমরা সেই বাড়ি থেকে বেরিয়ে আসি। বাইরে এসে আমি বিশ্বজিৎকে বললাম, বিশ্বজিৎ, এবার থেকে পরিচয়টা দিয়েই প্রশ্ন করো, না হলে শেষ পর্যন্ত মার খেতে হবে। আমার কথা শুনে সে হেসে উঠল। ঠিকই বলেছ। এরপর আরও ৩-৪টে বাড়িতে আমরা স্নেহাশিসবাবুর খোঁজ করলাম, যেসব বাড়িতে তার চিঠি দেওয়ার কথা ছিল। তবে এবার আমাদের পরিচয় দিয়েই। কিন্তু সবার এক উত্তর,
পিয়ন চিঠি দিয়ে চলে গেছে, তারপর আর তারা কিছুই জানে না। ব্যাপারটা আমার খুব অবাক লাগলো। পিয়ন যদি সকলের বাড়িতে চিঠি দিয়ে থাকবে, তাহলে সে চলে গেল কেন? আর কোথায় বা গেল? তিনি কিছু বলে গেলেন না কেন? এরপরে আমরা আরেকটা বাড়িতে গেলাম, কিন্তু বাড়িটা বেশ নোংরা। বাড়ির উঠোন আবর্জনায় ভর্তি হয়ে গেছে। অবাক হলাম, এই বাড়িতে কোনো লোক থাকে কি করে? আর থাকলেও বা এই রকম অপরিষ্কার নোংরা আবর্জনা করে রেখেছে কেন? বাড়ি পরিষ্কার করে না কেন? দেখলাম বিশ্বজিৎও বেশ অবাক। চারিদিকে খুব ভালো করে দেখতে লাগলাম। এই বাড়ির ব্যাপারে কিছু কথা বলে রাখি। এই বাড়িটা একেবারেই শেষের দিকে। বাইরে থেকে দেখে বাংলো টাইপের মনে হয়। তার যথেষ্ট কারণ আছে। বাড়িটা বেশ বড়। আশেপাশে তেমন একটা বাড়ি নেই। শেষের দিকে বাড়ি বলে এদিকে তেমন একটা কেউ আসেও না। দরজার কাছে পৌঁছতেই দেখলাম গ্রিলে ভারী ধুলোর আস্তরণ পড়েছে। এবার নিশ্চিত হলাম বাড়িতে কেউ থাকে না। তাহলে চিঠি কে দিল? ঠিকানা তো এই বাড়িরই। বিশ্বজিৎ চারিদিকে ভালো করে দেখে দরজা ঠেলে ভেতরে গেল। বড় গেটটা পেরিয়ে সরু রাস্তা চোখে পড়ল। তবে দেখেই বোঝা যাচ্ছিল এই পথে অনেক দিন মানুষের পায়ের ধুলো পড়েনি। আর সেই জন্যই সেই সরু রাস্তার ধারে আগাছার জন্ম হয়েছে। সদর দরজার কাছে গিয়ে আমি আর বিশ্বজিৎ বেশ কয়েকবার ডাকাডাকি করলাম, কিন্তু ভেতর থেকে কোনো উত্তর এলো না। শেষে কয়েকবার ধাক্কাও দিলাম, কিন্তু না, তাও কোনো উত্তর পেলাম না। তাই বাধ্য হয়ে সেই বাড়ি থেকে বেরিয়ে এলাম। রাস্তায় এসে দাঁড়াতেই একজন ভদ্রলোক আমাদের দুজনকে দেখে বেশ অবাক হলেন। নিজেই আমাদের কাছে এগিয়ে এসে বললেন, আপনারা কি কাউকে খুঁজছেন? আসলে ওই বাড়িতে এসেছিলাম একটা কাজে, কিন্তু বাড়িতে কেউ নেই মনে হচ্ছে। হ্যাঁ, আপনারা একেবারেই ঠিক কথা বলেছেন। ওই বাড়িতে কেউ নেই। কোথায় গেছেন তারা একটু বলতে পারবেন? আর কবে ফিরবেন? আপনারা কি ওনাদের আত্মীয়? হ্যাঁ, মানে সেরকম না, একটু দরকার ছিল। ও, তাহলে হয়তো আপনারা জানেন না ওই বাড়িতে এখন আর কেউ থাকে না। আমি আর বিশ্বজিৎ বেশ অবাক হলাম। থাকেন না মানে? কেন থাকেন না? মানে আপনার কথা আমরা কিছুই বুঝতে পারছি না। আপনি কি বলতে চাইছেন? আজ থেকে প্রায় মাস 6 আগের কথা, জানেন। এই বাড়ির কর্তা মারা যাওয়ার পর বাড়ির ছেলে বাড়ির গিন্নিকে নিয়ে চলে গেছে। ছেলে বাইরে চাকরি করে কি না, মা এখানে একা একা থাকবে, বাইরে থেকে ছেলে তো দুশ্চিন্তা করবে, তাই মাকে সঙ্গে করে নিয়ে গেছে। সে কি কথা? কিন্তু দুদিন আগে একজন পিয়ন এসেছিলেন তো এই ঠিকানায় চিঠি দিতে। চিঠি? কে চিঠি দিতে আসবে? আর আপনারাই বা জানলেন কিভাবে? প্রশ্নটা শুনে আমি বিশ্বজিতের দিকে তাকালাম। ভাবলাম আবার কোনো ঝামেলা শুরু হবে। আমি চুপ করেই ছিলাম। তখন বিশ্বজিৎ নিজে থেকেই বলে উঠল, আসলে আমি একটা চিঠি পাঠিয়েছিলাম, কিন্তু কোনো উত্তর না পাওয়ার জন্য দেখা করতে এলাম। মাসিমার সাথে অনেকদিন যোগাযোগ নেই, সেই সাথে ফোনটাও বন্ধ, তাই এসেছিলাম। আচ্ছা, বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ এবার বুঝতে পেরেছি। হ্যাঁ, উনি অনেক দিন আগেই ছেলের কাছে চলে গেছেন। আচ্ছা, কোথায় গেছে সেটা জানেন? মানে মাসিমার সাথে না একবার কথা বলতে পারলে খুব ভালো হতো। ও আচ্ছা, দাঁড়ান, আমার কাছে ওনার ছেলের টেলিফোন নম্বর আছে, আমি দিচ্ছি আপনাকে। দেখলাম উনি প্যান্টের পকেট থেকে একটা ছোট নোটবুক বার করলেন। পাতা উল্টে উনি একটা নাম্বার দেখিয়ে বললেন, এই যে ওনার ছেলের টেলিফোন নম্বর। আসলে এই বাড়ির ছেলে আমাকে এই বাড়িটার বিক্রির ব্যবস্থা করতে বলেছেন, তাই উনি আমাকে এই নম্বরটা দিয়ে গেছেন। আমি পরিচিতদের সব নম্বর লিখে রাখি, কিছু দরকার পড়লে যোগাযোগ করে নেবেন। অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, তাহলে আজ আমরা আসি। এরপর আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম।
রাস্তায় আস্তে আস্তে আমি বিশ্বজিৎকে বললাম, এবার কি করবে? সেটাই তো বুঝতে পারছি না। চলো, পরের যে বাড়ির ঠিকানাটা দেওয়া আছে সেখানে একবার খোঁজ নিয়ে দেখতে হবে। হ্যাঁ চলো। আমরা পরের যে বাড়ির ঠিকানা দেওয়া ছিল সেখানে দুদিন আগে কোনো পিয়ন চিঠি দিতে এসেছিল কিনা সেই প্রশ্ন করতেই বাড়ির মালিক জানায় যে 2 দিন তো দূরের কথা, 1 সপ্তাহ কেউ আসেনি চিঠি দিতে। কথাটা শুনে আমরা দুজনেই বেশ অবাক হলাম। বেরিয়ে এলাম ওনার বাড়ি থেকে। তারপর আরও 2-3টে বাড়িতে খোঁজ করলাম, কিন্তু তারাও বললেন চিঠি দিতে কেউ আসেনি। ব্যাপারটা আমাদের খুব চিন্তায় ফেলে দিল। আর কোনো রাস্তা না পেয়ে সেদিনের মতো আমরা বাড়ি ফিরে এলাম। বিশ্বজিৎকে দেখলাম কেসটা নিয়ে ভারী চিন্তায় পড়েছে। আমিও চিন্তায় আছি, কিন্তু সেটা প্রকাশ করলাম না। বিকেলের দিকে সুখেনবাবু এলেন। উনি বেশ অনেকদিন পরেই এলেন। পুজোতে শ্বশুরবাড়ি গিয়েছিলেন, হয়তো সবে ফিরেছেন, তাই আমাদের সাথে দেখা করতে এসেছেন। সঙ্গে দেখলাম মিষ্টির হাড়ি। বুঝতে পারলাম বিজয়ার শুভেচ্ছা জানাতে এসেছেন। কি বিজয়বাবু, কেমন আছেন? পুজো আপনাদের কেমন কাটলো? সব ঠিকঠাক তো? বৌঠান কোথায়? মিষ্টিটা নিয়ে যেতে বলুন। সুখেনবাবুর গলার আওয়াজ শুনে বৌঠান আগেই বের হয়ে এসেছে। পুজো আমাদের ভালো কেটেছে সুকেনবাবু। তা আপনি পুজো কেমন কাটালেন শ্বশুরবাড়িতে? দিদি কেমন আছেন? দিদি একেবারেই ঠিকঠাক, কিন্তু ওই অনেক দিন পর বাপের বাড়ি গেল কি না, তাই আর আসতে মন চাইলো না। ওইখানেই আছে, একেবারে ওই কালী পুজো পার করে আসবে। বুঝতেই তো পারছেন, মেয়েরা বাপের বাড়ি গেলে আর ফিরে আসতে চায় না। আমিও তাই আর জোর করিনি, থাক কটা দিন। হ্যাঁ হ্যাঁ, ঠিক করেছেন। আমরা সবাই কথা বলছিলাম, হাসাহাসি করছিলাম, কিন্তু বিশ্বজিৎকে সেই একভাবে বসে থাকতে দেখে সুখেনবাবু একটা প্রশ্ন করে বসলেন। কি ব্যাপার বলুন তো বিজয়বাবু, বিশ্বজিৎ বাবুকে আজ একটু চিন্তিত মনে হচ্ছে। কিছু কি হয়েছে? আমি কি বলবো সেটাই বুঝতে পারলাম না। বৌঠান নিজেই বলে উঠল, আর কি হবে, কেস ছাড়া উনি তো আর কিছু বোঝেন না। সকালে একজন এসেছিলেন, আমার মনে হয় উনি এখনো সেই কেস নিয়েই ভাবছেন। আচ্ছা, আপনারা বসুন, আমি চা মিষ্টি নিয়ে আসছি। বৌঠান চলে যেতেই সুখেনবাবু এবার বলে উঠলেন, কি কেস বিশ্বজিৎ বাবু বলুন তো, আমাকে বলুন না, আমি যদি আপনার কোনো কাজে লাগতে পারি। সাহায্য তো আপনার লাগবেই। হ্যাঁ বলুন না, কি সাহায্য লাগবে? এরপর বিশ্বজিৎ সুখেনবাবুকে সমস্ত ঘটনা খুলে বলল। সব শুনে সুখেনবাবুও বেশ চিন্তিত হয়ে পড়লেন। সবশেষে তিনি বললেন, দেখুন, ওই বাড়ি থেকে যখন আর পিয়নের কোনো খবর নেই, তখন ওই বাড়িতেই আবার যেতে হবে। এক কাজ করা যেতে পারে, আমিও কাল আপনাদের সাথে যাব, কেমন? পরের দিন সকালে আমরা 3 জনেই সাদা পোশাকে সেই বাড়িতে গেলাম। সকালবেলায় এই দিকে তেমন একটা কেউ আসে না, তাই তেমন একটা লোকজন চোখে পড়ল না। আমরা বাড়ির চারিপাশ খুব ভালো করে দেখতে শুরু করলাম। দরজা জানলা ভেতর থেকে বন্ধ, কিছুই দেখা যাচ্ছে না। বাড়ির পেছন দিকটাও খুব ভালো করে দেখা হলো। সাথে সুখেনবাবুও সবকিছু মনোযোগ দিয়ে দেখতে শুরু করলেন। রান্নাঘরের পেছনের দিকে বিশ্বজিৎ গেল। রান্নাঘরের ভেতর থেকে যে পাইপটা বাইরে বের হয়েছে সেটা ভালো করে দেখতে শুরু করল। সবকিছুই ঠিকঠাক। সবকিছু দেখে বিশ্বজিৎ চলে আসছিল, এমন সময় একটা পাথরে হোঁচট খেল। তাল সামলাতে না পেরে ওখানেই পড়ে গেল। আমি গিয়ে ওকে তুলে ধরলাম। বিশ্বজিৎ উঠে দাঁড়ালো, সুখেনবাবুও তখন সেখানে চলে এসেছেন। কিন্তু কি মনে করতে বিশ্বজিৎ পাথরটা হাতে নিয়ে দেখল। দীর্ঘদিন পাথর মাটিতে চাপা পড়ে থাকলে তা দেখেই বোঝা যায়, কিন্তু এই পাথরটা দেখে বেশ সন্দেহ হলো। সঙ্গে সঙ্গে আশেপাশে যা পেলাম তাই আমরা 3 জনে নিয়ে এলাম। মাটি খুঁড়তে শুরু করলাম। ফুট 4 খোঁড়ার পরেই
একটা বিদঘুটে পচা গন্ধ বেরিয়ে এলো। আর বুঝতে আমাদের অসুবিধা হলো না এখানে কি থাকতে পারে। সুখেনবাবু পুলিশে খবর দিলেন, সেই সাথে বড় পোস্ট অফিসের কর্তা ভবানীচরণ বাবুকেও। তিনি এসে আশ্চর্য হলেন। বডি শনাক্ত করলেন, কিন্তু এই বডি সেই পিয়নের না যাকে বিশ্বজিৎ খুঁজছিল, সাথে আমরাও। চিঠিগুলো বডির নিচে পাওয়া গেল। প্রাথমিকভাবে দেখে বোঝা গেল কোনো ভারী অসুখ হয়েছিল মৃতদেহের। বডি পৌঁছতে শুরু করেছে, কিন্তু কথা হলো বডিটা কার? এটা যদি পিয়নের বডি না হয় তাহলে এটা কার বডি? একবার যদি ধরে নেওয়া হয় এটা অন্য কারোর বডি, তাহলে সেই বডির নিচে পোস্ট অফিসের হারিয়ে যাওয়া চিঠি এলো কোথা থেকে? স্নেহাশিস তাহলে কোথায়? কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। সব যেন আমার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। বিশ্বজিৎকে দেখলাম বেশ চিন্তিত। সুখেনবাবুর সাথে কি নিয়ে যেন কথা বলছে। কিছুক্ষণের মধ্যেই বডি পরীক্ষা করার জন্য নিয়ে গেল। ময়নাতদন্তের রিপোর্ট না এলে সঠিক কিছুই বলা যাবে না। চারিদিক থেকে সাধারণ মানুষ ছুটে আসে। বিশ্বজিৎকে দেখে আগের দিনের ভদ্রলোক বিশ্বজিতের কাছে এসে বললেন, কি সৌভাগ্য আমার যে আপনার সাথে দেখা হয়েছে। কি বলে যে আপনাকে ধন্যবাদ জানাবো আমার সত্যিই জানা নেই। আমার সত্যিই আপনাকে ধন্যবাদ জানানোর কোনো ভাষা নেই। না না, আমি তেমন কোনো বিখ্যাত মানুষ নয়, তবে আপনি যে তথ্য দিয়েছিলেন তাতে আমাদের কেসের জন্য অনেক উপকার হয়েছে। সে তো আমাদের কর্তব্য। আরও কিছু জেনে থাকলে আমি নিশ্চয়ই আপনাকে জানাতাম। বাই দ্য ওয়ে, আপনারা কি ওই বাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করেছেন? হ্যাঁ, পুলিশ তো করছে, ওনাকে আসতে বলা হয়েছে। সুখেনবাবু বিশ্বজিৎকে ডাকলো, তাই সে চলে গেল। যেহেতু বাড়িটা অনেকদিন বন্ধ আছে, তাহলে সেখানে বডি পুঁতে কে রাখল? বেশ কিছু প্রশ্নের উত্তর তখনও পাওয়া যায়নি। তাই পুলিশ সিদ্ধান্ত নেয় বাড়ির ভেতর চেক করে দেখবে। কিন্তু কি মনে হওয়াতে বিশ্বজিৎ সুখেনবাবুকে ডেকে কিছু একটা বলল। তাই সুখেনবাবু আর কোনো কথা বললেন না। আমিও বেশ অবাক হলাম। দেখলাম বাড়ির ভেতর যে তল্লাশি চালাবে বলেছিলেন সেটা আর করলেন না। আমি কারণ জিজ্ঞাসা করলাম, কিন্তু বিশ্বজিৎ বলল বাড়ির মালিকের অনুপস্থিতিতে তালা ভেঙে ভেতরে প্রবেশ করা ঠিক হবে না। আমার কেমন যেন একটা খটকা লাগলো। মনে মনে বললাম, এ আবার কেমন কথা? কিন্তু সে কথা আর মুখে বললাম না। অগত্যা আমি আর বিশ্বজিৎ সেই বাড়ি থেকে বেরিয়ে গেলাম, আর সুখেনবাবু চলে গেলেন পুলিশের সব লোক নিয়ে। বিশ্বজিৎ, আমি বুঝতে পারছি তুমি কিছু মনে করেই এই সিদ্ধান্ত নিয়েছ, কিন্তু তাই বলে বাড়িটা একেবারেই ফাঁকা করে দিয়ে আমরা সবাই চলে এলাম? পুলিশি পাহারার ব্যবস্থা তো করা যেতেই পারত। ঠিক আছে, না হয় আমরা বাড়ির মালিক এলেই ভেতরে যেতাম, কিন্তু তুমি কি মনে করে দেখেছ যে যে বাড়িতে লাশ পাওয়া গেল সেই বাড়িতে নিশ্চয়ই কোনো খারাপ কাজ হয়? না হলে ওখানে বডি এলো কিভাবে? তুমি বিচক্ষণ মানুষ, এরকম ভুল করার কথা তো তোমার না। তুমি কি ভাবছো বলো তো? আমার প্রশ্নে বিশ্বজিৎ একবার মুচকি হাসল। রহস্য তো আছেই, আগে আগে দেখো হতা হয় কিয়া। কি বলছো তুমি? আমি তোমার কোনো হেয়ালই বুঝতে পারছি না। একটু একটু পরিষ্কার করে বলো না। বলবো বলবো বিজয়, সবই বলবো, একটু সময় দাও। রহস্য উন্মোচন হতে আর মনে হচ্ছে বেশি সময় লাগবে না। শুধু আমি যেটা আন্দাজ করছি সেটা কতটুকু সত্য সেটাই জানার পালা। আবার হেয়ালি? আচ্ছা আচ্ছা, আর কিছু আমি জিজ্ঞাসা করব না। তোমার যখন ইচ্ছে হবে আমাকে বলো। রাগ করছো কেন? বললাম তো আমি তোমাকে সবই বলবো। এখন বাড়ি চলো তো, খুব খিদে পেয়েছে। আমরা বাড়ি ফিরে এলাম। বাড়িতে খাওয়া দাওয়া সেরে একটু বসেছি, অমনি টেলিফোনটা কর্কশ শব্দে বেজে উঠল। বিশ্বজিৎ টেলিফোনের সামনেই বসেছিল, তাই একবার টেলিফোনটা বাজতেই বিশ্বজিৎ সেটা রিসিভ করল। কিন্তু আমার কেন যেন মনে হলো বিশ্বজিৎ এই টেলিফোনটার জন্যই অপেক্ষা করছিল।
ফোনের ওপাশের কথা আমি কিছু শুনতে পেলাম না, তবে বিশ্বজিতের মুখটা বেশ গম্ভীর হয়ে গেল। আমিও তাই দেখে চিন্তিত হলাম। ফোনটা রাখতেই আমি কিছু বলতে যাব, তার আগেই বিশ্বজিৎ আমাকে বলল, বিজয়, তুমি একটু থাকো, আমি একটু আসছি, কিছুক্ষণের মধ্যেই চলে আসব। কোথায় যাচ্ছ তুমি? আর কে ফোন করেছিল? তেমন কেউ নয়, আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। তোমার বৌঠান জিজ্ঞেস করলে বলো আমি একটা কাজে বেরিয়েছি। মণিমালা বোধহয় দুপুরের খাবার খেয়ে ঘুমোচ্ছে, আমি আর এখন ওকে ডাকতে চাইছি না। সে নয়, ঠিক আছে, বলছি আমি কি তোমার সাথে যাব? না না, তার কোনো দরকার নেই, আমি একটু পরেই আসছি। বিশ্বজিৎ চলে যায়। আমি আর কিছু বলতেও পারলাম না। ঘরের মধ্যে বসে বসে বিরক্ত লাগছিল। খবরের কাগজটা তাই একটু নেড়ে চেড়ে দেখছিলাম, কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতে পারিনি। বৌঠানের ডাকে ঘুম ভাঙল। দেখলাম ঘড়িতে বিকেল 5:30 বাজে। আমি বিছানায় উঠে বসতেই বসার ঘর থেকে বিশ্বজিতের ডাক শুনতে পেলাম। মনে মনে বললাম, বিশ্বজিৎ কি তাহলে ফিরে এসেছে? চোখে মুখে জল ছিটিয়ে বসার ঘরে এলাম, দেখলাম বিশ্বজিৎ চা খাচ্ছে। কখন ফিরলে? কোথায় গিয়েছিলে? সব ঠিকঠাক তো? একদম বিজয়, সব ঠিকঠাক। নাও গরম চা খাও, মাথাটা পরিষ্কার হবে। কত কাজ আছে বলো তো। কাজ? কিসের কাজ? সব কাজ তো তুমি একাই করছো, আমাকে তো কিছুই বলছো না। ও, এই জন্যই কি তোমার রাগ হয়েছে? না, রাগ করে আর কি হবে? আচ্ছা আচ্ছা, বুঝেছি, তোমার অভিমান হয়েছে। আর অভিমান করে থাকতে হবে না, মনে হচ্ছে রহস্য উন্মোচনের সময় চলে এসছে। আর কিছুক্ষণ, যবনিকা পতন হতে আর বেশি সময় লাগবে না। চলো চাটা খেয়ে নাও, রাতের খাবারটা আজ তাড়াতাড়ি খেয়ে নিতে হবে। কেন? রাতের খাবার আগে খেয়ে নেব কেন? কোথাও কি যাবে? বলা তো যায় না, হয়তো রাতে কোথাও যেতেও হতে পারে। তুমি যে কি বলছো, আমার মাথার উপর দিয়ে যাচ্ছে সব। আর কিছু ভাবতে হবে না, চলো চলো, আমি কিছু হাতের কাজ সেরে নিই। মণিমালা, আজ রাতের খাবারটা একটু তাড়াতাড়ি দিও, কাজ আছে। হ্যাঁ, রাতেও তো তোমার কাজ। কি কুক্ষণে যে এই কাজটা তুমি বেছেছিলে ভগবান জানেন। ঠিক আছে ঠিক আছে, সে নিয়ে ভাবতে হবে না। রান্না হয়েই এসেছে, একটু পরেই দিয়ে দেবো। এরপর রাতের খাবার আমরা রাত 8টার মধ্যেই শেষ করলাম। এত তাড়াতাড়ি খাবার খেয়ে কোন কাজ যে আমরা করব সেটাই বুঝতে পারলাম না। তবে রাত অনেক হলেও বিশ্বজিৎ আর কিছুই বলল না। বাধ্য হয়ে আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে আমাকে একটু বলবে? রাতে কোথাও একটা যাওয়ার কথা বলছিলে, তা তো অনেক রাত হলো, কখন যাবে আর? এখনো পর্যন্ত কোনো খবর আসেনি, তাই আজ আর যাব না। ওর কথা শুনে আর কোনো প্রশ্ন করলাম না। নিজের ঘরে চলে এলাম। কেসের কথা ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়েছিলাম। সকালে উঠে দেখলাম বিশ্বজিৎ এক মনে খবরের কাগজ পড়ছে। আমি চেয়ারে বসলাম। হঠাৎ করেই দরজায় টোকা পড়ল। নিধুরাম গিয়ে দরজা খুলে দিতেই ভেতরে এলেন ভবানীচরণ বাবু। এত সকালে ওনাকে দেখে আমরা বেশ অবাক হলাম। এ কি, ভবানীচরণবাবু, আপনি এত সকালে আমার বাড়িতে? কিছু হয়েছে? হ্যাঁ, আসলে কিছু কথা বলতে এসেছি। আচ্ছা বেশ, আপনি আগে বসুন, তারপর বলবেন। স্নেহাশিসকে খুঁজে বের করার জন্যই তো আমি আপনার কাছে এসেছিলাম। তা করতে গিয়ে যে এমন একটা সত্যির মুখোমুখি হতে হবে আমি সেটা বুঝতে পারিনি। ও ঠিক আছে কিনা সেটা নিয়ে এখন আমি বেশ খুবই চিন্তিত। তো মানুষটা যে ও নয় সেটা নিয়ে আমি একদম নিশ্চিত। কিন্তু তাহলেও চিঠিগুলো ওই মৃতদেহের নিচে কিভাবে পাওয়া গেল এটা কিছুতেই বুঝতে পারছি না। তবে স্নেহাশিস কি কিছু অপরাধের সাথে জড়িত? এ ব্যাপারে আমি আপনাকে কিছু বলতে চাই। হ্যাঁ বলুন। পুলিশের ওপর আমার বিশেষ বিশ্বাস ছিল না, আর তাছাড়াও এই ঘটনাটা সম্পর্কে সবাই জানুক সেটা আমি চাইছিলাম না। কিন্তু এখন তো সবাই জেনেই গেছে, সেই সাথে স্নেহাশিসকেও খুঁজে পাওয়া যাচ্ছে না।
তাই ভাবছি কথাটা বলা ঠিক হবে কিনা আমি ঠিক বুঝতে পারছি না। ভবানীচরণবাবুর শেষের কথাগুলো শুনে আমরা দুজনেই বেশ অবাক হলাম। আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। পরিষ্কার করে বলুন তো কি বলতে চাইছেন? আসলে ছেলেটা কিছুদিন আগেই কাজে জয়েন করেছে, এদিকে তার বাড়িও নেই। কিন্তু একদিন কিছু ছেলে এসে ওর খোঁজ করছিল। তাদের দেখে মোটেও ভালো লাগেনি, দেখেই বোঝা যাচ্ছিল বেশ খারাপ ছেলে। কিন্তু তাদের সাথে স্নেহাশিসের কি সম্পর্ক সেটা জানি না। আমি বেশ কয়েকবার জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু ও বলেছিল তেমন কিছু না। আমি বুঝতে পেরেছিলাম ও যখন বলতে চাইছেই না, ওকে আর বিরক্ত করে লাভ নেই। আমিও তাকে আর কোনো প্রশ্ন করিনি। আপনি তাদের কথা কি কিছু শুনেছিলেন? হ্যাঁ, কৌতূহলবশত শোনার চেষ্টা করেছিলাম। পুরোটা শুনতে না পেলেও যেটা শুনেছিলাম সেটা হলো, একজন বলছে, দেখ আমাদের সাথে ডবল ক্রস করার চেষ্টা করিস না, তোকে যা কাজ দিয়েছি তুই সেইটুকু করবি, কি মনে থাকবে তো আমাদের কথা। কিন্তু কি বিষয় নিয়ে তাদের কথা হচ্ছিল সেটা বুঝতে পারিনি। ছেলেগুলোকে আপনি আগে কোথাও দেখেছেন? না না, আমি ওদের কোনোদিন দেখিনি। জানি না ছেলেটার সাথে কি বিষয়ে নিয়ে কথা হচ্ছিল। আমার মনে হয় ছেলেটা কোনো খারাপ লোকের খপ্পরে পড়ে গিয়েছিল, না হলে এমন কথা কেন বলবে। আচ্ছা, তাদের দেখতে কেমন ছিল? দেখতে ওই তো গুন্ডাদের মতো, কাঁধ পর্যন্ত চুল, দেখেই বোঝা যায় মস্তান গোছের। কিন্তু তারা স্নেহাশিসকে কি কাজ দিয়েছিল? আমি দেখছি কি করা যায়। আপনি চিন্তা করবেন না, আমি স্নেহাশিসকে খুঁজে বের করার চেষ্টা করছি। চিঠিগুলো পেয়েছেন তো? চিঠিগুলো পেয়েছি, কিন্তু সব কটাই প্রায় নষ্ট হয়ে গেছে। আমি ওপর মহলে খবর দিয়েছি। ও, আরেকটা কথা বলছি, আপনার পারিশ্রমিকটা। পারিশ্রমিকটা থাক, ওটা নিয়ে পরে কথা বলবো। এই না না না, তা কি করে হয়? আপনি কাজ করছেন তার জন্যই পারিশ্রমিক। ঠিক আছে, সেসব না হয় পরে নেব। তার আগে আমি স্নেহাশিসকে খুঁজে বার করি, এটা আমার দায়িত্ব। ভবানীচরণবাবু চলে গেলেন। সুখেনবাবুকে ফোন করে বিশ্বজিৎ সমস্ত কথা বলল। তারপর বিশ্বজিৎ আরও বলল, আপনি শুধু ওই দিকটা নজর রাখুন, তারপর দেখছি কি করা যায়। বিশ্বজিৎ সুখেনবাবুকে কোন দিকে নজর রাখতে বলেছে সেটা আমি জানি না, তবে কিছু যে একটা কাজ গোপনে গোপনে চলছে সেটা আমি বেশ বুঝতে পারছি। এরপর কেটে গেছে আরও 2 দিন। রাত তখন অনেক গভীর, আমি ঘুমে বিভোর। এমন সময় আমার কানের খুব কাছে থেকে আমার নাম শুনতে পেলাম। প্রথমে আমি স্বপ্ন দেখছিলাম সেই কথাই ভাবছিলাম, কিন্তু গায়ে হাত পড়তেই আমি চিৎকার করতে যাব, এমন সময় চোখ খুলে দেখলাম বিশ্বজিৎ আমার মাথার পাশে দাঁড়িয়ে আছে। আমি বেশ ভয় পেলাম। কিছু বলতেই যাব এমন সময় বিশ্বজিৎ বলে উঠল, চলো বিজয়, আমাদের বেরোতে হবে। কোথায় যাব? গেলেই বুঝতে পারবে, চলো, আমাদের হাতে বেশি সময় নেই। একটা শালও নিয়ে নাও সঙ্গে। কেন, শাল নিয়ে কি হবে? আহা, এত প্রশ্ন কেন করো? যা বললাম তাই করো, আমিও নিয়েছি। চলো চলো, তাড়াতাড়ি করো। ঘড়ির দিকে একবার দেখলাম, রাত তখন 1টা। এত রাতে কোথায় যাব সেটা ভেবেই ভয় করছিল, সাথে বেশ উত্তেজিতও লাগছিল। এরপর আমরা বেরিয়ে গেলাম। রাস্তায় আসতেই আমি জিজ্ঞাসা করলাম, কোথায় যাচ্ছি এবার তো বলো। অপরাধীর খোঁজে। আমি আর কিছু বললাম না, তবে কিছুক্ষণ পর বুঝতে পারলাম আমরা সেই বন্ধ বাড়ির দিকেই যাচ্ছি। কিন্তু এত রাতে সেখানে কি করব? তাহলে কি অপরাধী ধরা পড়বে? কি আছে এইসবের পিছনে তা কি জানতে পারবো? স্নেহাশিসকে কি তাহলে এবার খুঁজে পাওয়া যাবে? ছেলেটা কোথায় হারিয়ে গেল? ওর তো কেউ নেই, তাহলে ছেলেটা যাবে কোথায়? মাথার মধ্যে অনেক প্রশ্ন ছিল, যার উত্তর এখনো অজানা ছিল। সেই বাড়ির কাছে এসে একটা ফাঁকা জায়গা দেখে বিশ্বজিৎ বলল,
এখানেই আমাদের অপেক্ষা করতে হবে। বেশ কিছুক্ষণ সময় পেরিয়ে গেল। এদিকে মশার জ্বালায় আমি অতিষ্ঠ হয়ে পড়েছি। কি জন্য আমরা এখানে অপেক্ষা করছি তা তো জানি না। ঘুমও পেয়েছে আমার, ঢুলছি আমি। এমন সময় বিশ্বজিৎ আমাকে ফিসফিস করে বলল, বিজয়, সতর্ক থাকবে, বিপদ আমাদের সামনে হাজির হয়েছে। বিপদের কথা শুনে আমার ঘুম যেন তড়াক করে উবে গেল। চোখ বড় বড় করে সামনের দিকে তাকালাম। দেখলাম কিছু ছেলে খুব গোপনে সেই বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু তারা কারা সেটা বোঝা গেল না। মুখে তাদের কাপড় বাঁধা আছে। খুব সাবধানে তারা সবাই ঘরের ভেতরে চলে গেল। ওরা কারা বিশ্বজিৎ? অপরাধী। ওদের ধরতেই কি আমরা এখানে এসেছি? কিন্তু ওরা তো অনেকে আছে, আমরা দুজনে কি পারবো ওদের ধরতে? কে বলল আমরা দুজনে আছি? মানে? সুখেনবাবু আছেন তো আপনি? হ্যাঁ, সুখেনবাবুর গলার স্বর শুনে আমি রীতিমতো অবাক। তাহলে কি উনিও এখানে লুকিয়ে আছেন? বিশ্বজিতের অনুমতি পেয়ে সবাই সজাগ হয়ে উঠল। সুখেনবাবু, সবাইকে অ্যালার্ট থাকতে বলুন। গোটা বাড়িতে আমাদের ঘিরে ফেলতে হবে, কেউ যেন পালাতে না পারে। একদম বিশ্বজিৎবাবু, আমি ওদের বলে দিচ্ছি। তারপর সুখেনবাবুর কথা মতো বাকি অফিসাররা সারা বাড়ি ঘিরে ফেলল। তারপর আস্তে আস্তে পা ফেলে আমি, বিশ্বজিৎ আর সুখেনবাবু বাড়ির ভেতরে ঢুকলাম। দেখলাম বেশ কয়েকজন ছেলে মুখে কাপড় বেঁধে নিজেদের কাজ করছে। সুখেনবাবু ভেতরে প্রবেশ করেই বলে উঠলেন, কেউ এক পা নড়বে না, নইলে সবাইকে গুলি করব। এই কথা শুনে সবাই দাঁড়িয়ে পড়ল। একজন কনস্টেবল এসে প্রত্যেকের মুখ থেকে কাপড় সরিয়ে দিলেন। বাকিদের চিনতে না পারলেও একজনকে আমি চিনতে পারলাম। তিনি হলেন শিবু, যিনি আমাদের জানিয়েছিলেন এই বাড়ির কর্তা মারা যাওয়ার পর এই বাড়ি বিক্রির দায়িত্ব নিয়েছেন। উনিই তো এই বাড়ির ছেলের ফোন নাম্বার দিয়েছিলেন। তাহলে উনিই ছিলেন এসবের পিছনে? বিশ্বজিৎ জিজ্ঞাসা করল, বলুন, এবার আসল ঘটনা কি? আসলে আসলে আমি চোরাই জিনিসের কারবার করি, কিন্তু কিন্তু এই কাজের ব্যাপারে কেউ কিচ্ছু জানে না। কিছুদিন আগে আমার পুরনো জায়গাটা পুলিশ ধরে ফেলেছিল, তাই ওখান থেকে আমার ব্যবসার সব জিনিস সরিয়ে ফেলতে হয়েছিল। আমার কাছে একটা খবর ছিল যে এই বাড়ির ছেলে বাইরে কাজ করে আর তার মাকেও নিয়ে চলে যাবে। ঘরটা বিক্রির কথা বলেছে। সেই সময় আমি এসে এই বাড়ির ছেলেকে বলি যে আমি পুরনো বাড়ি বিক্রির কাজ করি, অনেক লোক আছে আমার চেনাশোনা। সেই মতো এই বাড়ির ছেলে আমাকেই দায়িত্ব দিয়ে যায় এই বাড়ি বিক্রির ব্যাপারে। বাড়িটা পুরো খালি হয়ে যেতেই আমার কাজের খুব সুবিধা হয়। বাড়িটা একেবারেই শেষের দিকে, তাই এই দিকে তেমন কেউ আসে না। আমার চোরাই কাজ খুব ভালোভাবে চলতে থাকে। কিন্তু 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 এই বাড়িতে লাশ কী করে এলো তা আমি সত্যিই জানি না। বিশ্বাস করুন, আমি খুন করিনি। আমি এসব জানতাম না। আমাকে আমাকে ফাঁসানো হচ্ছে। সত্যি বলছি স্যার, আমি এইসব লাশ খুন এসবের ব্যাপারে কিচ্ছু জানি না। আমার বাবার বাড়িটা আপনি এই কাজে ব্যবহার করতেন? ছি, আমি কত বড় ভুল কাজ করেছিলাম। মা জানতে পারলে কত কষ্ট পাবে। ভিড়ের মধ্যে দেখতে পেলাম একজন যুবককে। বিশ্বজিৎ আমাকে ফিসফিস করে বলল, ইনি বাড়ির আসল মালিক। হুম, মিথ্যে কথা বলে আর কোনো লাভ নেই। এই বাড়িটা যখন আপনি ব্যবহার করেন তখন লাশ কিভাবে এলো সেটা আপনি ভালো জানবেন। সত্যি কথা বললে হয়তো শাস্তিটা একটু সহজ হবে, কিন্তু যদি আমাকে আপনি বাধ্য করেন সেখানে আপনারই ক্ষতি। পুলিশের মার হয়তো কখনো আপনি খাননি, তাই এসব কথা বলছেন, তাই না? পুলিশের জেরার কাছে কত বড় বড় অপরাধীদের সিদ্ধারা ভেঙে গেছে, আর আপনি সেখানে কোন ক্ষেতের ফসল? চলুন চলুন, ভালোই ভালোই বলছি, সত্যিটা স্বীকার করুন। কিন্তু কিন্তু আমি সত্যি বলছি স্যার, আমি লাশের ব্যাপারে সত্যি কিছুই জানি না। আমি জানি শিবুবাবু। কি বলছেন আপনি বিশ্বজিৎ বাবু? লাশের ব্যাপারে উনি সত্যি কিছু জানেন না? না, উনি সত্যিই কিছু জানেন না।
তাহলে লাশটা এখানে কিভাবে এলো? স্নেহাশিস বাবু, আপনি বাইরে বেরিয়ে আসুন। কথাটা যেন আমাদের সকলের ওপরে বজ্রাঘাতের মতো পড়ল। এটা কি করে সম্ভব? স্নেহাশিসবাবু কিভাবে এখানে এলেন? তাহলে কি বিশ্বজিৎ ওনাকে খুঁজে বের করেছেন? কিন্তু কোথায় পেল বিশ্বজিৎ ওনাকে? আমরা সবাই, এমনকি সুখেনবাবুও অবাক চোখে একজনের দিকেই তাকিয়ে থাকে। দেখলাম একজন বছর 25 বয়সের ছেলে সকলের সামনে হাজির হলো। বিশ্বজিৎ বলে উঠল, কি শিবুবাবু, আপনিও তো স্নেহাশিস বাবুকে খুঁজছিলেন? কি আমি সত্যি কথা বলছি তো? বিশ্বজিৎ, তুমি কি বলছো? স্নেহাশিসবাবুকে শিবুবাবু কি করে চেনেন? খুব ভালো করে স্নেহাশিস বাবুকে চেনেন শিবুবাবু। কারণ কার বাড়িতে কতজন থাকে, কোন সময় বাড়ি খালি থাকে, সেই সব খবর দেওয়ার কাজ স্নেহাশিস বাবু করতেন। চিঠি দেওয়ার নাম করে এই সব করতেন। যদিও স্নেহাশিস বাবু পরে এই কাজ করতে অস্বীকার করেন, কিন্তু শিবুবাবুর লোকজন তাকে হুমকি দেয়। ভবানীচরণ বাবু এই হুমকির কথাই বলেছিলেন বিজয়, তোমার মনে আছে তো? হ্যাঁ, মনে আছে। স্নেহাশিস বাবু যখন দেখলেন শিবুবাবুর হাত থেকে রেহাই পাওয়া সহজ নয়, তখন তিনি একটা পরিকল্পনা করলেন। তিনি জানতেন এই বাড়িটাই এখন শিবুবাবুর আড্ডাখানা, তাই নিজের প্ল্যান মতো নিজেই একটা চিঠি লিখলেন এই বাড়ির ঠিকানায়। তারপর সবাইকে চিঠি দিলেন। এই বাড়ির ঠিকানায় চিঠি দিতে এলেন, কিন্তু দিলেন না। এমনকি এই বাড়ির পর যেখানে যেখানে চিঠি দেওয়ার কথা ছিল সেখানেও দিলেন না। বিশেষ করে সেই চিঠিগুলো যেগুলো বেশি জরুরি, সেইগুলো দিলেন না। তার বদলে নিজেকে লুকিয়ে রাখলেন, ছদ্মবেশে আমাদের সকলের সামনেই ঘুরে বেড়ালেন। তারপর সুবিধে মতো হাসপাতালের মর্গ থেকে একটা অজ্ঞাত পরিচয়হীন লাশ সংগ্রহ করলেন। যদিও তিনি এই ব্যাপারে হাসপাতালের ওয়ার্ড বয়ের সাথে আগেই যোগাযোগ করে কথা বলেছিলেন। তারপর সুবিধে মতো ওই লাশ এনে এই বাড়ির মাটিতেই পুঁতে দিলেন। সেই সঙ্গে সেই চিঠিগুলোও পুঁতে দিলেন। তিনি জানতেন এই চিঠি দেখলে পুলিশ ওনাকে বেশি করে খুঁজবেন। কিন্তু উনি তো সোজাসুজি পুলিশের কাছেই যেতে পারতেন। পারতাম, কিন্তু আমার ভয় হয়েছিল পুলিশও যদি ওনার সাথে মিলিত থাকেন তখন তো আমারই বিপদ, তাই পুলিশের কাছে যায়নি। তুমি স্নেহাশিসবাবুকে কোথায় পেলে? যেদিন এই বাড়িতে লাশটা উদ্ধার হলো সেদিন স্নেহাশিস বাবু ওই ভিড়ের মধ্যেই লুকিয়েছিলেন। এমনকি সকলের আড়ালে আমার হাতে একটা চিরকুট ধরিয়ে দিয়েছিলেন। তাতে লেখা ছিল এই সবের পেছনে কারা কারা আছে তিনি তার সব কিছু জানেন। একটা ঠিকানাও লিখে দেন। তিনি বলেন পরে উনি আমার সাথে ওই জায়গায় কথা বলবেন, কিন্তু তখনই যেন কেউ তার কথা জানতে না পারে। সেই সাথে তখনই বাড়ি তল্লাশি করতে আমি মানা করি, কারণ তখনই পুলিশ সব জেনে গেলে আসল অপরাধী আর সামনে আসবে না। তাদের অনেক চোরাই জিনিস এখানে আছে, সেগুলো নিতে তারা অবশ্যই আসবে। ওই জন্যই সেদিন বাড়ি খোলা হয়নি। তারপর সকলের অগোচরে এই বাড়ির ওপর নজর রাখছিলেন স্নেহাশিসবাবু নিজেই। ওনার কথা মতোই আজ আমরা এখানে এসে সবাইকে ধরলাম। অনেক ধন্যবাদ আপনাকে স্নেহাশিসবাবু, কিন্তু আপনিও অপরাধ করেছেন, তাই শাস্তি আপনাকেও পেতে হবে। তাতে আমার কোনো আক্ষেপ নেই। আমি আর এই অপরাধ করতে চাইছিলাম না, কিন্তু কিন্তু তারা যে আমাকে এত সহজে ছাড়বে না সেটা আমি জানতাম। আমি বাধ্য হয়ে এই কাজের সাথে যুক্ত হয়েছিলাম। আমার অনাথ আশ্রমের কিছু বাচ্চার শরীর খুব খারাপ হয়ে গিয়েছিল, তাদের চিকিৎসার জন্য অনেক টাকার দরকার ছিল। সেই সময়ে শিবুবাবুই আমাকে টাকা দিয়েছিলেন। তার কথা আমি কোনোদিন ভুলতে পারবো না, কিন্তু তাই বলে আমি সারা জীবন অপরাধ করতে পারবো না। আমি একজন অনাথ, তাই অনাথ শিশুরাই আমার কাছে সব। ওদের ভালোর জন্য আমি এই কাজ করছিলাম। জেলে যেতে হচ্ছে বলে আমার কোনো কষ্ট নেই।
অন্যায় যখন করেছি তখন শাস্তি আমি মাথা পেতে নেব। সুখেনবাবু সবাইকে অ্যারেস্ট করে নিয়ে যান। আমরাও বাড়ি ফিরে আসি। রাত কেটে তখন পূর্ব আকাশে সূর্যের লাল আভা ফুটে উঠছে।